আমরা শুরু করি আমাদের গত যে ক্লাসটা ছিল, যেটা আমরা ফিজিক্যালি করছিলাম সেই ক্লাসে হচ্ছে তোমাদের এক্সাম্পল 3 যেটা স্ট্রেইনের সেটা হচ্ছে দেখানো হয়েছিল। এক্সাম্পল 3টা ছিল হচ্ছে আমাদের কি একটা ব্র্যাকেটের মধ্যে যদি আমরা লোড অ্যাপ্লাই করি তাহলে সেই ব্র্যাকেটের এখানে এই যে বি পয়েন্টটা কতটুকু হচ্ছে কি ডিফরমেশন হয়, সেই ডিফরমেশনটা হচ্ছে আমাদের বের করার। এটা ছিল হচ্ছে এক্সাম্পল 3-তে। ঠিক আছে, তো ওই ক্লাসে তোমাদের অ্যাটেন্ডেন্স খুবই পুয়ার ছিল। তো এই একই টাইপের একটা ম্যাথ আমরা আজকে আবার করব, মানে কাইন্ড অফ সিমিলার। ঠিক আছে, তো সেটা হচ্ছে এই থার্মাল স্ট্রেন এন্ড ডিফরমেশন এটার আন্ডারে আমরা যখন আসলে লোড অ্যাপ্লাই করি। ঠিক আছে, কোনো একটা অবজেক্ট বা ম্যাটেরিয়ালে যখন আমরা লোড অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি লোডের কারণে হচ্ছে কি হয়, স্ট্রেস ডেভেলপ করে এবং স্ট্রেস থেকে হচ্ছে কি স্ট্রেইন ডেভেলপ করে। এখন শুধুমাত্র কিন্তু লোডের কারণেই একটা ম্যাটেরিয়াল বা অবজেক্টের মধ্যে স্ট্রেন ডেভেলপ করে না, টেম্পারেচার রাইজ এন্ড ফলের কারণেও কিন্তু তোমার কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে স্ট্রেন ডেভেলপ করতে পারে। সেটাকে বলতেছে হচ্ছে তোমার থার্মাল স্ট্রেন। ঠিক আছে, যেমন আমরা জানি যে ধরো যে কোনো মেটাল সেটা হচ্ছে কি টেম্পারেচার যদি রাইজ করে তাহলে তার কি এক্সপানশন হয় নাকি কন্ট্রাকশন হয় মেটালে? টেম্পারেচার রাইজ হলে কি হয়? সরি এক্সপেনশন। হ্যাঁ, এক্সপানশন হয়। ঠিক আছে, আবার টেম্পারেচার যদি ফল করে তাহলে হচ্ছে কন্ট্রাকশন হয়। তাহলে এখানে কি আমরা কোনো এক্সটার্নাল কোনো লোড অ্যাপ্লাই করতেছি? না কোনো স্যার। লোড অ্যাপ্লাই করতেছি না, শুধুমাত্র তোমার টেম্পারেচারের ভেরিয়েশনের কারণেই কিন্তু এই অবজেক্টের ভিতরে হচ্ছে তোমার স্ট্রেন ডেভেলপ করতেছে। তো এইটা ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা হচ্ছে মেইনলি আমরা আজকে দেখব। তো এখানে দেখো, থার্মাল স্ট্রেইন ক্যালকুলেশন করার একটা ফর্মুলা এখানে দেয়া আছে। এটা হচ্ছে স্ট্রেইন, আমরা জানি যে এপসাইলন দিয়ে স্ট্রেইন ইয়ে করছে, ডিনোট করছে, টি দিয়ে হচ্ছে টেম্পারেচারের জন্য যে স্ট্রেইনটা বা থার্মাল স্ট্রেইন ইকুয়াল টু আলফা আলফা টি মাইনাস টি নট। ঠিক আছে, এখানে টি মাইনাস টি নট মিনস হচ্ছে আসলে চেঞ্জ ইন টেম্পারেচার, টেম্পারেচারের আসলে ভেরিয়েশন কতটুকু হয়েছে। ঠিক আছে, ধরো তুমি এমন হইতে পারে যে ধরো এক্সিস্টিং নর্মাল টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এখন তুমি হচ্ছে 15 ডিগ্রি টেম্পারেচার বাড়াইছো, 45 ডিগ্রি করছো, তাইলে ধরো 15 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জের জন্য কি পরিমাণ স্ট্রেইন হচ্ছে এটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে বের করা যাবে। এখানে আলফাটা এটা অলরেডি তোমরা এটা সম্পর্কে তোমরা জানো, আলফা হচ্ছে লিনিয়ার মানে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার থার্মাল এক্সপানশন। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন এটা তোমরা আগেই পড়ে আসছো যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য আলাদা কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন আছে। ঠিক আছে, যেমন তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াও তাহলে স্টিলের যেই তোমার ডিফরমেশন হবে, ঠিক আছে, অফকোর্স কংক্রিটের সেই ডিফরমেশনটা হবে না, বা অ্যালুমিনিয়ামের যে ডিফরমেশনটা হবে, ঠিক আছে, স্টিলের ওই রকম ডিফরমেশন হবে না। এক একটা ম্যাটেরিয়ালের এই কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনটা হচ্ছে এক এক রকম, যেটা হচ্ছে তোমরা মোস্ট প্রবাবলি ফিজিক্সের মধ্যে দেখছো এবং ইন্টারের ফিজিক্সের মধ্যে এটা ছিল। ঠিক আছে, সো আমরা যদি কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনটা জানি আর যদি আমার টেম্পারেচারের ভ্যারিয়েশনটা জানি তাহলে হচ্ছে ওই টেম্পারেচারের ভ্যারিয়েশনের কারণে কি পরিমাণ স্ট্রেইন হচ্ছে এটা ইজিলি এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে এটা হচ্ছে স্ট্রেইন। আমরা যদি ডিফরমেশন বের করতে যাই যে কতটুকু ডিফরমেশন হচ্ছে, ঠিক আছে, ধরো তোমার এক এক 1 মিটার বা ধরো 1 ফিটের একটা ধরো স্টিলের বার। ঠিক আছে, সেটাতে তোমার ধরো 20 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জের জন্য কতটুকু ডিফরমেশন হচ্ছে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। এই ফর্মুলাগুলো একটা আরেকটার সাথে রিলেটেড। আমরা জানি কি স্ট্রেন সমান সমান আমরা কি জানি, স্ট্রেন সমান সমান কি জানি স্ট্রেন ইকুয়াল টু কি চেঞ্জ ইন লেংথ। ঠিক আছে, চেঞ্জ ইন লেংথ মানে ডিফরমেশন বাই হচ্ছে তোমার অরিজিনাল লেংথ, এটা জানি আমরা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে কি লেখা যায় বলো তো? ডিফরমেশন সমান সমান কি লেখা যায়?
strain into the length. স্ট্রেন সমান সমান হচ্ছে এইটা, এই যে এখানে ধরো স্ট্রেন সমান সমান টেম্পারেচার চেঞ্জের জন্য যেটা, সেটা হচ্ছে আলফা আলফা এইটা হচ্ছে টি মাইনাস টি নট, টি মাইনাস টি নটটাকে এটা ডেল্টা টি দ্বারা এক্সপ্রেস করছে, ঠিক আছে, ডেল্টা টি মানে টেম্পারেচার ভেরিয়েশন। তার মানে আমরা এটা এটা কি লিখতে পারি, আলফা ইনটু ডেল্টা, সরি, এটা হচ্ছে তোমার লিখা যায় আলফা ডেল্টা টি, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে ডেল্টা বাই এল, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এখান থেকে তাহলে এই এই জায়গা থেকে এই ইকুয়েশনটা আসছে, এটা দেখো, এটা হচ্ছে তার মানে ডেল্টা সমান সমান, আমরা ডেল্টা মিন্স হচ্ছে ডিফরমেশন, এই ডিফরমেশন সমান সমান আমরা কি লিখতে পারি, আলফা ইনটু টেম্পারেচার চেঞ্জ, কতটুকু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ইনটু হচ্ছে তোমার লেংথ এল, অরিজিনাল লেংথ এল, যেটার যে লেংথের জন্য তুমি ডিফরমেশনটা ক্যালকুলেশন করতেছো সেই লেংথ এল। ঠিক আছে, সো জাস্ট খুবই ইজি জিনিসটা, যে আমরা যদি আসলে কোনো একটা অবজেক্টের লেংথ জানি, তার কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন জানি, আর চেঞ্জ ইন টেম্পারেচার জানি, তাহলে হচ্ছে আমরা ইজিলি কতটুকু ডিফরমেশন সেটা হবে সেটা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ দেখব, এক্সাম্পল 4 যেটা, ঠিক আছে। আচ্ছা, ম্যাথটা কি বলছে একটু দেখো, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে determine the displacement of point B, example 2.4, caused by an increase in temperature of 100 degree Fahrenheit। এখানে যেটা বলা আছে যে এই যে ব্র্যাকেট যেটা দেখো, এক্সাম্পল 2.4 মিন্স হচ্ছে আমরা আগে যে ব্র্যাকেটটা করছি সেম ব্র্যাকেটটা, এই যে এটা হচ্ছে ব্র্যাকেটটা, ঠিক আছে, এই ব্র্যাকেটটার জন্য যদি 100 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করি, ঠিক আছে, 100 ডিগ্রি টেম্পারেচার ফারেনহাইট যদি আমরা ইনক্রিজ করি, তাহলে বি পয়েন্টটা কতটুকু ডিসপ্লেসমেন্ট হবে, ঠিক আছে, বা বি পয়েন্টের ডিফরমেশনটা, বি পয়েন্ট হচ্ছে কোনটা, এটা হচ্ছে বি পয়েন্ট, এই বি পয়েন্টটা কতটুকু ডিফর্ম করবে সেই ডিফরমেশনটা হচ্ছে আমাদের বের করতে হবে। ঠিক আছে, আগের ম্যাথটা ছিল কি, এক্সাম্পল 3 যেটা ছিল সেটা হচ্ছে এই বি পয়েন্টের এখানে এই এই জায়গায় 3 কিপের একটা লোড ছিল, ঠিক আছে, এখানে 3 কিপের একটা লোড ছিল, এই 3 কিপের লোডের জন্য বি পয়েন্টটা কতটুকু ডিফর্ম করে সেটা হচ্ছে আমাদের এক্সাম্পল 3 তে আমরা ক্যালকুলেশন করছি। ঠিক আছে, বাট এখন এই এই ম্যাথে কিন্তু কোনো লোড দেওয়া নাই, ঠিক আছে, এই ম্যাথে যেটা বলা আছে সেটা হচ্ছে জাস্ট ব্র্যাকেটটা, এটা হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার যদি ইনক্রিজ করি তাহলে বি পয়েন্টটা হচ্ছে কতটুকু ডিসপ্লেসমেন্ট হবে বা ডিফরমেশন হবে। আচ্ছা, এখন এখন একটা একটা তোমরা এখন নিজের অ্যান্সার করবা, এ বি যেই মেম্বারটা আছে, এ বি টেম্পারেচার ইনক্রিজ করলে এ বি মেম্বারটা কি বাড়বে নাকি কমবে, এটা কি এক্সপানশন হবে নাকি কন্ট্রাকশন হবে? স্যার এক্সপ্যান্ড বাড়বে। বাড়বে, expand তাইলে করবে। ধরো এ বি মেম্বারটা বেড়ে এই বি বি ওয়ান যেটা এতটুকু বাড়ছে, ঠিক আছে, এটা আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই যেন বুঝতে সুবিধা, ধরো এতটুকু বাড়ছে, এই এতটুকু বাড়ছে আমি ধরে নিলাম, বি পয়েন্টটা বি ওয়ান পয়েন্টে আসার কথা, এখানে আসার কথা বাড়ার পরে, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি এখানে যে সিবি সিবি যে মেম্বারটা আছে এই মেম্বারটা এখন 100 ডিগ্রি ফারেনহাইট যদি টেম্পারেচার বাড়াই তাহলে এটা কি বাড়বে নাকি কমবে? স্যার বাড়বে এটা স্যার। বাড়বে, এটা বাড়বে, তার মানে বি পয়েন্টটা হচ্ছে এখানে শিফট করবে, ধরো বি টু এখানে আসবে সে বাড়ার কারণে। এর আগের ম্যাথটাতে কি ছিল বলো তো, এর আগের ম্যাথে কি এই এই সেম ঘটনা ঘটছে নাকি ডিফারেন্ট ঘটনা ছিল? স্যার স্যার ডিফারেন্ট ঘটনা ছিল। লোড দেওয়া ছিল ওই জন্য এক্সপ্যান্ড হয়েছে। হ্যাঁ, বিসি মেম্বারটা ওইখানে কমছে না বাড়ছে, এই মেম্বারটা? স্যার কমছে না স্যার। এক্ষেত্রে স্যার কম্প্রেশন কাজ করেছিল হ্যাঁ, স্যার। কম্প্রেশন, এই বি পয়েন্টটা ভিতরের দিকে চলে আসছিল, এই জায়গায় একটা জায়গায় চলে আসছিল, ঠিক আছে। তো এখন দেখো আমাদের, আমরা একটু ফিগারটা যদি জুম করি, একটু ফিগারটা ভালোভাবে দেখাই,
এখানে বি পয়েন্ট যেটা, এটা এবি মেম্বারের জন্য এক্সপানশন করে এই জায়গায় এই পয়েন্টে আসার কথা, ঠিক আছে। আর সিবি মেম্বারটা এক্সপান্ড করে বি পয়েন্টটা এখানে আসার কথা, ঠিক আছে। বাট দুইটা ডিফারেন্ট পয়েন্ট হবে। বি পয়েন্টটা কি এবি এবং বিসি দুইটা কি এই বি পয়েন্ট হচ্ছে কানেক্ট করা। তাহলে তুমি যখন বি পয়েন্টটাকে শিফট করবা, তাহলে বি পয়েন্টটা কি দুই জায়গায় যাওয়া পসিবল? এটা বি1 এবং বি2 এই দুইটা জায়গায় কি যাওয়া পসিবল? না স্যার, তাদের লব্ধি সে যে বরাবর যাবে। হ্যাঁ, না স্যার। সে যে কোনো একটা কমন পয়েন্টে যাবে, ঠিক আছে। তো এই কমন পয়েন্টটা আমরা কিভাবে বের করছি, এর আগের ম্যাথে দেখাইছিলাম যে অ্যাকচুয়ালি আর্ক ড্র করে, ঠিক আছে। আর্কটা কিভাবে ড্র করে, আমি যদি কি এই CB2, ঠিক আছে, CB2 নিয়ে যদি আমি একটা এরকম আর্ক ড্র করি, ঠিক আছে, এই CB2 এটা নিয়ে যদি আমি এরকম একটা আর্ক ড্র করি, ঠিক আছে, তারপরে হচ্ছে কি AB1 নিয়ে যদি ধরো আমি এরকম একটা এই যে আর্ক ড্র করি, তাহলে হচ্ছে তারা দুইটা যে জায়গায় ইন্টারসেক্ট করবে সেটাই অ্যাকচুয়ালি বি পয়েন্টের কি অ্যাকচুয়াল লোকেশন, ঠিক আছে। এখন অ্যাকচুয়াল লোকেশন যেটা, সেটা কি ক্যালকুলেশন করা আমাদের জন্য পসিবল? স্যার পসিবল। পসিবল। তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম যে উইথ দ্য হেল্প অফ জিওমেট্রি এটা হচ্ছে স্যার পসিবল পসিবল না, ঠিক আছে। মানে এই যে পয়েন্টটা, ঠিক আছে, বি থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আসলে জিওমেট্রি ইউজ করে বের করা পসিবল না। তো আমরা আসলে কিভাবে এটার ক্লোজ আরেকটা পয়েন্ট আমরা হচ্ছে ধরে নিছি, যে পয়েন্ট আসলে জিওমেট্রি ইউজ করে বের করা পসিবল। সেটা হচ্ছে কি, যে পাশের ফিগারটা দেখো, এটা হচ্ছে সেই বি পয়েন্টটা, ঠিক আছে। আর এটা হচ্ছে বি টু হচ্ছে কি বি টু মিনস হচ্ছে কি বি টুটা কি বলো তো? তোমার এবি মেম্বারটা যতটুকু টেম্পারেচার চেঞ্জের কারণে এক্সপানশন হবে, ডিফরমেশন অফ এবি, সরি এবি না, ডিফরমেশন অফ সিবি হবে না স্যার? এবি, হ্যাঁ। সিবি মেম্বারটা টেম্পারেচার চেঞ্জের কারণে যতটুকু তার ডিফরমেশন হবে, ঠিক আছে। এটা হচ্ছে এই বি টু। আর বি ওয়ানটা কি বলো তো? এই যে এটা কতটুকু? বি ওয়ানটা কি তাহলে? স্যার এবি স্যার এক্সপ্লেন করে যতটুকু হয়েছে। হ্যাঁ, ডেল্টা এ বি, টেম্পারেচার চেঞ্জের কারণে এবি মেম্বার যতটুকু এক্সপানশন করবে। আচ্ছা, তাইলে এই বি পয়েন্টটা এটা আসার কথা এবি মেম্বারের জন্য এই জায়গায়, আর বিসি মেম্বারের জন্য বি পয়েন্টটা যাওয়ার কথা হচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা বলছি যে থিওরিটিক্যালি আমরা আসলে অ্যাকচুয়াল ডিফরমেশনটা ক্যালকুলেশন করতে পারি না, বাট আমরা এমন একটা ডিফরমেশন যেটা আসলে জিওমেট্রি ইউজ করে ক্যালকুলেশন করা পসিবল, সেটাই হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করি। তো সেটা কিভাবে বের করছিলাম, যদি যারা এর প্রিভিয়াস ক্লাসে যারা প্রেজেন্ট ছিল তারা বলো তো কিভাবে বের করছিলাম ওই পয়েন্টটা? আমরা এই বি পয়েন্টে হচ্ছে কি একটা পারপেন্ডিকুলার ড্র করি, ঠিক আছে। এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি এবং হচ্ছে এই বি1 পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করি এবং বি2 পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করি। এই দুইটা পারপেন্ডিকুলার যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে বি4 পয়েন্ট, ঠিক আছে। তাহলে বি4টাই অ্যাকচুয়ালি এখন আমার এই এই ডিফরমেশনটা, বি পয়েন্টের ডিফরমেশন এই এতটুকু, আমাকে এই এতটুকু ক্যালকুলেশন করতে হবে। বাট এটা কিন্তু আসলে অ্যাকচুয়াল বি পয়েন্টের ডিফরমেশন না, ঠিক আছে। অ্যাকচুয়াল ডিফরমেশনটা কোথায়? এই বি4 পয়েন্টের কাছাকাছি কোথাও একটা জায়গায় আছে, ঠিক আছে। বাট যেহেতু এটা জিওমেট্রি ইউজ করে সলভ করা পসিবল না, যেটা আমাদের জিওমেট্রি ইউজ করে সলভ করা পসিবল ওই পয়েন্টের ভ্যালুটা আমরা বের করব। তাহলে এখানে বি4 যেটা, ঠিক আছে, বি4 এটাই আসলে আমাদের কি টেম্পারেচার চেঞ্জের কারণে বি পয়েন্টের ডিফরমেশন। বুঝতে পারতেছো কি বের করতে চাচ্ছি আসলে? জি স্যার। আচ্ছা, গত ক্লাসে ঠিক মানে এইরকমই প্রবলেমটা ছিল, ঠিক আছে। বাট ওইটা ছিল হচ্ছে কি জাস্ট তোমার এই বিসি মেম্বারটা হচ্ছে ছোট হয়ে গেছিল, ঠিক আছে।
বাট ফেনোমেনন কিন্তু একই রকম, যে কিভাবে আসলে আমরা এই ডিফরমেশনটা বের করব। আচ্ছা, এখন দেখো আমাদের মূল টার্গেট হচ্ছে এই বি বি ফোর এই এই লেন্থটা বের করা, ক্যালকুলেশন করা, ঠিক আছে? এবং এটা আমরা জিওমেট্রি ইউজ করে করব। তো আমরা ধরে নিচ্ছি যে এই অ্যাঙ্গেলটা, আমি এগুলো একটু ইয়ে করে দিই, ক্লিন করি। আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে θ1, ঠিক আছে? আমি এটা ধরে নিচ্ছি কোনটা, এই বি টুর সাথে তোমার বি4 যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা হচ্ছে θ1, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ2, ঠিক আছে? এটা এগুলো ফিগারের মধ্যেই দেখানো আছে। তো এখানে দেখো, এটা যদি θ1 হয়, এই অ্যাঙ্গেলটা যদি θ1 হয়, এটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার, ঠিক আছে? এটা হচ্ছে পারপেন্ডিকুলার। cos θ1 সমান কি লেখা যায় বলো তো? কি একজন বলো, cos θ1 সমান কি লেখা যায়? স্যার লম্ব, সরি, ভূমি বাই অতিভুজ, তার মানে স্যার ভূমি হচ্ছে কি বি টু। BB2। জি স্যার, হ্যাঁ, ভূমি BB2 হচ্ছে বাই বিবি টু, হচ্ছে BB4। বা বি টুটাকে কি এটা লেখা যায় না ডেল্টা এবি, সরি ডেল্টা ডেল্টা এবি নাকি ডেল্টা বিসি? ডেল্টা AB তো মনে হয় স্যার। এবি নাকি, দেখো এই যে এটা ডেল্টা সিবি। θ1 এর জন্য আচ্ছা, ডেল্টা ডেল্টা সিবি বা BC। বিসি, ঠিক আছে? সিবি হবে স্যার। হ্যাঁ, এটা ডিভাইডেড বাই কি, স্যার BB4। অতিভুজটা BB4 কি বি4, ঠিক আছে? আচ্ছা, আবার আমরা বি4 সমান সমান কি লিখছি, ডেল্টা টি লিখছি না, ডেল্টা টি এটা লিখছি। তার মানে আসলে আমি এটাও লিখতে পারি, জিনিসটা একই জিনিস আর কি। এটা হচ্ছে আমি ডেল্টা ডেল্টা বিসি তোমরা কি আমার কথা শুনতেছো? জি স্যার। ডেল্টা বিসি বাই ডেল্টা টি লিখতে টি। পারি, ঠিক আছে? এটা লিখতে পারি। আচ্ছা, এখন এই জিনিসটাই তোমরা দেখো এখানে পাশে লেখা হয়েছে, এই যে। আচ্ছা, তার মানে এই ফিগারে দেখো ডেল্টা, আচ্ছা আমরা দুইটা আরেকটাও লিখে ফেলি। cos θ2 সমান কি লিখতে পারি? cos θ2 সমান কি লিখতে পারি সিমিলারলি? এই যে এটা হচ্ছে cos θ2, এটা সমান সমান স্যার কি লিখা যায়? ডেল্টা AB বাই ডেলটি। ডেল্টা এবি বাই হচ্ছে ডেল টি ডেল স্যার। টি, ঠিক আছে? তার মানে এখানে এই জায়গাটা দেখো, এখানে আমরা ডেল্টা টি সমান সমান লিখতে পারি হচ্ছে ডেল্টা এ বি কস θ2, এটা লিখতে পারি, ঠিক আছে? আর এখানে কি লিখতে পারি সিমিলারলি, এই জায়গাটা লিখতে পারি ডেল্টা টি সমান সমান হচ্ছে তোমার ডেল্টা বিসি কস θ1, ঠিক আছে? তো এই জিনিসগুলো, এগুলো খুবই বেসিক জিনিস আর কি। তোমরা এগুলাই মানে ইন্টারে তোমরা এইসব নলেজ পেয়ে আসছো জাস্ট। cos θ1 টা স্যার নিচে যাবে না? নিচে বলতে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখানে আমরা কি এখানে লিখতেছি, আচ্ছা এখানে ওরা কি বের করছে, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। এটা হচ্ছে তোমার এখানে যেটা বের করছে তারা, সেটা হচ্ছে ডেল্টা বিসি সমান হচ্ছে তোমার ডেল্টা টি কস θ1, ঠিক আছে? আর তার মানে কি এটাও ভুল হয়েছে না, নিচের এটা? জি স্যার। জি। এটা হচ্ছে তাহলে তোমার ডেল্টা এবি হবে। আচ্ছা আমি নিচের এটাও মুছে দিই, কনফিউজিং হয়ে যাবে। এটা হচ্ছে ডেল্টা এ বি সমান সমান হচ্ছে তাহলে কি হচ্ছে ডেল্টা টি কস θ2। এই দুইটা রিলেশনই আমরা পাইছি হচ্ছে এখানে জিওমেট্রি থেকে, ঠিক আছে? এখন এইটা হচ্ছে
এই যে এই জায়গায় দেয়া আছে দেখো, ডেল্টা টি কস থিটা টু সমান হচ্ছে ডেল্টা এবি, আর ডেল্টা টি কস থিটা ওয়ান সমান হচ্ছে ডেল্টা বিসি। এটা আমরা এই ফিগার থেকে পেয়েছি। এখন ডেল্টা এবি এবং ডেল্টা বিসি, ডেল্টা এভিটা কি, সেটা হচ্ছে এবি যে তোমার ব্র্যাকেটের যে আর্মটা আছে সেটার হচ্ছে ডিফরমেশন ডিউ টু টেম্পারেচার চেঞ্জ, আর ডেল্টা বিসি হচ্ছে বিসি যে আর্মটা আছে সেটা টেম্পারেচারের কারণে তার যে ডিফরমেশন হচ্ছে সেটা। এবং এগুলা কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারি। দেখো ডেল্টা এবি সমান সমান আমরা জানি কি, আমাদের ফর্মুলাটা কি ছিল, ডেল্টা সমান সমান হচ্ছে আলফা, ঠিক আছে, ডেল টি এল। এটা ছিল হচ্ছে আমাদের ফর্মুলা, যে আমরা যদি কোনো একটা মেম্বারের বা কোনো একটা অবজেক্টের ডিফরমেশন বের করতে চাই, তাহলে সেটা হচ্ছে আমরা যদি তার কি থার্মাল কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন জানি, টেম্পারেচার চেঞ্জ জানি, লেংথ জানি, তাহলে হচ্ছে আমরা এই ফর্মুলা দিয়ে ডিফরমেশনটা বের করতে পারবো। তো এভি বারের ডিফরমেশনটা এখানে বের করতে দেখো, 12.9 ইন্টু 10⁻⁻6। এটা হচ্ছে এই, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। দেখো এটা দেয়া আছে এবং তোমাদের পরীক্ষার মধ্যে এটা দেয়া থাকবে, ঠিক আছে। যদি স্টিল হয় তাহলে স্টিলের কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনটা দেয়া থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আলফার ভ্যালু, এটা হচ্ছে আলফার ভ্যালু। আর ডেল্টা টি হচ্ছে কত বলো তো, ডেল্টা টি কত? 100। 100°F এটা দেয়া আছে, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখবা, এখানে তোমার এই কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন হচ্ছে কি কিছু বলতেছো? হ্যালো? না স্যার। আচ্ছা, এখানে দেখো তোমার কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনটা হচ্ছে পার ডিগ্রি ফারেনহাইটের জন্য দেওয়া, ঠিক আছে। এই যে এখানে দেখো ফারেনহাইট দেয়া আছে। এখন যদি এটা যদি সেলসিয়াসে দেয়া থাকতো, তুমি কি এটা ইউজ করতে পারতা সরাসরি? না স্যার। তাহলে না তোমাকে স্যার, কি ফারেনহাইট করে করা নিয়ে লাগতো? দেন নিত স্যার। হ্যাঁ, তখন এই যদি এটা পার ডিগ্রি সেলসিয়াস থাকতো তাহলে এখানে হচ্ছে তোমাকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে নিতে হতো, ঠিক আছে। আর এলটা কত বলো তো? এভির লেংথ আমরা কি জানি না? এই যে এটা হচ্ছে কি টেম্পারেচার চেঞ্জ 100°F, আর এটা হচ্ছে লেংথ, এবি বারের লেংথ। এবি বারের লেংথ কোথায় থেকে পাবো? এই যে এখান থেকে বের করা পসিবল না এতটুকু? এটা হচ্ছে 3 ইঞ্চি আর এটা হচ্ছে 6 ইঞ্চি, তাইলে হচ্ছে স্কোয়ার রুট অফ 3² + 6² করলে কি এটা পেয়ে যাবো না, এবি জি বারের স্যার। লেংথ? এটা আমরা আগেও করছি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে বিসি বার, যেটা দেখো বিসি বার কোনটা, এই যে বিসি বারের জন্য আমাদের কতটুকু ডিফরমেশন হবে, থার্মাল ডিফরমেশন, সেটার জন্য একই রকম আলফা, তো কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন তো সেম থাকবে যেহেতু একই টাইপের ম্যাটেরিয়াল, টেম্পারেচারও কনস্ট্যান্ট 100°C 100°F, আর লেংথ শুধু ভ্যারি করবে, ডেল্টা বিসি। এটার লেংথ কোথা থেকে বের করবা, এই যে এটা কিভাবে, স্কোয়ার রুট অফ 6² প্লাস হচ্ছে 6² করলে হচ্ছে আমরা এই বিসি বারের যে মেম্বারের লেংথ সেটা হচ্ছে আমরা বের করতে পারবো। তাহলে এখান থেকে দেখো ইজিলি তুমি হচ্ছে তোমার যে থার্মাল ডিফরমেশন দুইটা বারের জন্য সেটা হচ্ছে ক্যালকুলেশন করতে পারবা, ডেল্টা এবি এবং ডেল্টা বিসি। এতটুকু নিয়ে কোনো কনফিউশন আছে এটা নিয়ে, কিভাবে তোমরা থার্মাল ডিফরমেশন ক্যালকুলেশন করবা? নো না স্যার। স্যার। না স্যার। আচ্ছা, তাহলে দেখো এই এখন এই দুইটা যে কোরিলেশন আমরা পাইছি, এই দুইটা কোরিলেশন ইউজ করে আমরা θ1 বা θ2 যে কোনো একটার ভ্যালু বের করব, ঠিক আছে। সো এখানে কি করছে দেখো, এখানে হচ্ছে এই এই দুইটা ইকুয়েশন একটা আরেকটা ডিভাইড করছে। ধরো এটা যদি ইকুয়েশন 1 হয়, ঠিক আছে, এটা ধরো ইকুয়েশন 1 আর এটা যদি ইকুয়েশন 2 হয়, ঠিক আছে, তাইলে 1/2 করছে এখানে, ঠিক আছে। তাহলে 1/2 যদি করি, cos θ2 ডেল্টা টি cos θ2 ডিভাইডেড বাই ডেল্টা টি cos θ1, তাহলে কি ডেল্টা টি চলে যাবে না? জি স্যার। থাকবে কি cos θ2, মানে লেফট সাইডে থাকবে cos θ2 বাই cos θ1, এটা হচ্ছে লেফট সাইডে থাকবে, ঠিক আছে। আর রাইট সাইডে কি থাকবে, ডেল্টা এবি বাই ডেল্টা বিসি। তো ডেল্টা এবি এবং ডেল্টা বিসির ভ্যালু কি আমরা অলরেডি ক্যালকুলেশন করছি, এই যে ডেল্টা এবি এবং ডেল্টা বিসি, এই ভ্যালুটা এখানে বসাবা, তাহলে হচ্ছে আমরা একটা রেশিও পাবো। সেই রেশিওটা কিসের রেশিও, cos θ2 বাই cos θ1 এর রেশিও, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো
এরপরে cos থিটা 2, সরি থিটা 2 আমরা যদি এই ফিগারটা একটু খেয়াল করি, তোমরা ফিগারটা একটু ভালোভাবে এখন আবার দেখো, থিটা 2 সমান সমান কি লেখা যায় এই ফিগার দেখে? দেখো থিটা 2 সমান সমান আমরা কি লিখতে পারি? এই টোটাল এতটুকু কত ডিগ্রি কেউ বলতে পারবা? So theta 1 plus theta 2. হ্যাঁ, স্যার থিটা 1 প্লাস থিটা 2 স্যার কত? 26.6 প্লাস 45 এই যে বিপরীত কোণ দেখো না এটা? এখানে এখানে এই ফিগারটা যদি খেয়াল করো, ঠিক আছে, এই ফিগারটাই তো জাস্ট এখানে হচ্ছে কি এক্সটেন্ডেড ফর্ম হচ্ছে এটা, জুম করে নিছে। এই এই এটা এবং এটা, তার মানে কি মধ্যখানে অ্যাঙ্গেলটা কি অল্টারনেট অ্যাঙ্গেল না? আমি যেটা sir. দেখাচ্ছি, তাহলে আচ্ছা, থিটা 1 বিপরীত প্লাস থিটা 2 এটা সমান সমান আমরা কি লিখতে পারি? So থিটা 1 45 প্লাস plus থিটা 2 স্যার 45 ডিগ্রি প্লাস প্লাস 26.6 26.6 ডিগ্রি এটা লিখতে পারি। তার মানে থিটা 2 সমান সমান কত লিখতে পারি? 45 ডিগ্রি প্লাস 26.6 ডিগ্রি মাইনাস থিটা 1 এটা লেখা যায় এই ফিগার থেকে। এটাই হচ্ছে তোমার এখানে লিখছে, দেখো থিটা 2 সমান সমান 45 ডিগ্রি প্লাস 26.6 ডিগ্রি মাইনাস থিটা 1, মানে হচ্ছে তোমার 71.6 ডিগ্রি মাইনাস থিটা 1। ঠিক আছে, 26 এবং 45 কিভাবে বের করছে? এই ফিগার থেকে কিভাবে বের করছে? 26.6 ডিগ্রি কিভাবে বের করছে বলো তো? so যে লেন্থ দেওয়া আছে স্যার 3 ইঞ্চ 6 হ্যাঁ, ইঞ্চ 3 ইঞ্চ এবং 6 ইঞ্চ দেওয়া আছে। ধরো তুমি এটা যদি এই থিটাটা ক্যালকুলেশন করতে চাও, ধরো এই যে এটা, এই থিটাটা এটা মানে হচ্ছে এই লাইনের স্লোপ, ঠিক আছে? তো তুমি যদি tan থিটা করো, ঠিক আছে, মানে থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার tan ইনভার্স হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে? তার মানে 3/6 যদি করো তুমি দেখবা যে এটার ভ্যালু হচ্ছে 26.6 ডিগ্রি বের হবে। ঠিক আছে, এগুলা সরাসরি অথবা তোমাদের দেয়া থাকবে না, তোমাদের এগুলা নিজেদের যে ডাইমেনশন দেয়া থাকবে সেই ডাইমেনশন দিয়ে হচ্ছে এই অ্যাঙ্গেল গুলা বের করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে এই অ্যাঙ্গেলটা ইউজ করেই হচ্ছে আমরা এখানে এই যে থিটা 2 এর সাথে যে রিলেশনটা সেটা বের করছি। সবগুলা হচ্ছে তোমার কি জাস্ট ফিগারের থেকে হচ্ছে এই ফর্মুলা গুলা ডিরাইভ করতে হবে, রিলেশন গুলা। আচ্ছা, এখন থিটা 2 যেটা পাইছি দেখো, এটাকে হচ্ছে কি করছে এখানে, থিটা 2 ইকুয়াল টু এটা দুই সাইডে, এটা হচ্ছে থিটা 2 ইকুয়াল টু 71.6 ডিগ্রি মাইনাস থিটা 1, এন্ড লেফট এবং রাইট দুই সাইডে হচ্ছে কি কস দিয়ে মাল্টিপ্লাই করছে। ঠিক আছে, এখানে আলটিমেটলি ইকুয়েশনটা দেখো, একটা লাইন এখানে জাস্ট স্কিপ করছে, লাইনটা কি সেটা হচ্ছে তোমার, এটা কি হবে এখানে cos থিটা 2 cos থিটা 2 সমান সমান হচ্ছে cos 71.6 ডিগ্রি মাইনাস থিটা 1, এটা দুই সাইডেই হচ্ছে cos করছে। তো cos এখানে এর cos, হ্যাঁ এই জায়গায় কোনটা ইউজ করছে cos a মাইনাস বি, এই যে এখানে দেখো cos a মাইনাস বি এর ফর্মুলাটা ইউজ করছে। ঠিক আছে, এগুলো তোমরা লাস্ট ক্লাসে তোমাদের দেখাইছি, এই জাস্ট পরের বাকি ক্যালকুলেশনটা হচ্ছে ক্লাসে যেরকম দেখানো হয়েছে ওইরকম। এটা হচ্ছে cos a মাইনাস বি, cos a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে তোমার কি cos a cos b মাইনাস sin a sin b। ঠিক আছে, এই যে সরি এটা হচ্ছে প্লাস হবে, এটা হচ্ছে প্লাস। সো এখানে এই জিনিসগুলা বসানোর পরে দেখো, এটা হচ্ছে cos 71.6 ডিগ্রি, তারপরে হচ্ছে cos থিটা 1 sin 71.6 ডিগ্রি sin থিটা 1। আচ্ছা, এরপরে এখানে কি করছে, এই লাইনে এসে কি করছে, আবার লেফট সাইড এবং রাইট সাইড কে হচ্ছে cos থিটা 1 দিয়ে ডিভাইড করছে। ঠিক আছে, লেফট এবং রাইট দুইটা সাইড কে cos থিটা 1 দিয়ে ডিভাইড করতে, তাহলে cos থিটা 2 বাই cos থিটা 1, আর এখানে হচ্ছে কি cos 71.6, এই অংশটাকে cos থিটা 1 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি থাকবে, শুধু cos 71.6 ডিগ্রি এটা থাকবে। আর এখানে এটাকে যদি আমরা কি cos থিটা 1 দিয়ে ডিভাইড করি
তাহলে কি থাকবে 71.6 ডিগ্রি যেটা ওইটাই থাকবে, সাইন থিটা 1/cos থিটা 1 সমান হচ্ছে tan থিটা 1। তাহলে এই টোটাল ইকুয়েশনে দেখো cos থিটা 2/cos থিটা 1 এর ভ্যালু অলরেডি আমরা জানি যে cos থিটা 2/cos থিটা 1 আমরা আরেকটু আগে এই রেশিওটা বের করছি, সেটা হচ্ছে 0.7905। ঠিক আছে, তাহলে এই পুরো ইকুয়েশনের মধ্যে তোমার কি আননোন কি থিটা 1। ঠিক আছে, থিটা 1টা আননোন। সো আমরা ইজিলি এটা সলভ করে থিটা 1 এর ভ্যালুটা হচ্ছে বের করতে পারবো। ঠিক আছে, তো থিটা 1 এর ভ্যালু যদি আমরা বের করতে পারি, আমাদের আলটিমেট টার্গেট কি ছিল? আলটিমেট টার্গেট ছিল হচ্ছে b/4 ইকুয়াল টু ডেল টি ইকুয়াল টু কত সেটা বের করা। ঠিক আছে, কোনটা? এই যে এটা, এই যে এতটুকু বের করা, এটা ছিল হচ্ছে আমাদের টার্গেট b/4। যে বি পয়েন্টটা আসলে টেম্পারেচারের ডিফারেন্সের কারণে, ঠিক আছে, 100 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজের কারণে বি পয়েন্টটা কতটুকু ডিসপ্লেসড হচ্ছে, সেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে b/4 বা ডেল্টা টি। তো ডেল্টা টি বের করার জন্য আমরা কিভাবে বের করতে পারি? দেখো ডেল্টা টি আমরা এই যে ইকুয়েশন ডেভেলপ করছি, ডেল্টা টি cos থিটা 1 সমান সমান হচ্ছে ডেল্টা বিসি। এই যে এখানে দেখো, তো এখানে আমরা cos থিটা 1 এর ভ্যালু জানি, অলরেডি থিটা 1 বের করছি, আর ডেল্টা বিসির ভ্যালুও জানি। ঠিক আছে, এই যে ডেল্টা বিসির ভ্যালু এই যে অলরেডি এখানে বের করা আছে। সো এই ইকুয়েশনে যদি আমরা ভ্যালুগুলা বসাই, তাহলে এখান থেকে কি ডেল্টা টি এর ভ্যালু বের করা পসিবল না? ঠিক আছে, সো ফাইনালি এই যে এই জায়গাটা হচ্ছে দেখো ডেল্টা টি ইকুয়াল টু ডেল্টা বিসি বাই cos থিটা 1। এখানে ডেল্টা টি বের হয়েছে হচ্ছে 12.2 ইন্টু 10⁻³ ইঞ্চ। ঠিক আছে, আর এই এখানে ফরমিনান অ্যাঙ্গেল অফ 45 - থিটা 1 এটা দরকার নাই। ঠিক আছে, তোমার ডেল্টা টি এই এতটুকু পর্যন্ত বের করতে পারলেই হয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি তোমার এই অ্যাঙ্গেলটা এখানে এই b/4, এটা হচ্ছে হরিজন্টালের সাথে কত কত ডিগ্রি ফর্ম করতেছে। হরিজন্টাল লাইন হচ্ছে কোনটা? হরিজন্টাল লাইন হচ্ছে এই যে এটা হচ্ছে হরিজন্টাল লাইন। ঠিক আছে, এই লাইনের সাথে এই b/4 কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করতেছে সেটা হচ্ছে তোমার, এটাও ক্যালকুলেশন করে বের করা সম্ভব যেহেতু আমরা অনেক মানে বাকি ভ্যালুগুলো জানি। সো এটা দরকার নাই, তোমাদের হচ্ছে ডেল্টা টি এই যে এটা বের করতে পারলেই হয়েছে এ পর্যন্ত। তো এই ম্যাথটা কিন্তু তোমাদের যে আগের যে ম্যাথ ছিল, ঠিক আছে, ওই ম্যাথের সাথে মোটামুটি মানে তোমার প্রায় 80 থেকে 90% কিন্তু সিমিলার। ঠিক আছে, এবং এই ম্যাথগুলা কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যে হয় তোমার হচ্ছে লোডের কারণে ডিফরমেশন বের করা, যে কোনো একটা পয়েন্টে ডিফরমেশন বের করা, বা হচ্ছে থার্মাল থার্মাল যে ভ্যারিয়েশন টেম্পারেচার চেঞ্জের কারণে যে ডিফরমেশন। ঠিক আছে, দুইটার মধ্যে দুই টাইপের ম্যাথ করানো হয়েছে, কাইন্ড অফ সিমিলার, বাট পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে কোথাও, স্টিল যদি কোনো কোশ্চেন থাকে যে না তুমি আসলে এই স্টেপটা বুঝতেছো না বা এই পয়েন্টটা তুমি বুঝো নাই, এটা কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে এটা ক্লিয়ার হয়ে নাও। স্যার বলো। স্যার পুরা ম্যাথটা বুঝছি, বাট স্যার একটা জিনিস একটু গোলায় ফেলছি স্যার। হ্যাঁ বলো। বি/4 ইজ ইকুয়ালস টু স্যার ডেল টি কেমনে হয় স্যার? b/4 হচ্ছে এখানে বি ডেল্টা টিটা হচ্ছে বেসিক্যালি আমাদের, আচ্ছা এটা একটু তোমাকে দেখাই। এই ফিগারটা একটু খেয়াল করো। আমাদের প্রথমে যেটা বলছে যে বি পয়েন্ট যেটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। এই বি পয়েন্টটা তোমার টেম্পারেচার চেঞ্জের কারণে কতটুকু ডিফরমেশন হচ্ছে বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা হচ্ছে তোমার কি ডেল্টা টি। বুঝতে পারতেছো? জি স্যার। এখন তোমার কোশ্চেন হচ্ছে b/4টা ডেল্টা টি কিভাবে হইলো, এটাই তো। ও স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এই মানে এই ডিসটেন্সটাই, যে এই ডিসটেন্সটাই বেসিক্যালি হচ্ছে তোমার টেম্পারেচার চেঞ্জের কারণে বি পয়েন্টের যে ডিফরমেশন সেটা b/4। ঠিক আছে, এটা কি আমরা বলতেছি ডেল্টা টি। মানে স্যার ডেল্টা টিটাই হচ্ছে আর কি, মানে মানে আপনার টেম্পারেচার চেঞ্জের কারণে কতটুকু আপনার হ্যাঁ, চেঞ্জ বি হয়েছে। পয়েন্টটা কতটুকু ডিসপ্লেস হয়েছে। ঠিক আছে,
এই ডিসপ্লেসমেন্টটা কিন্তু অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট না, বুঝতে পারছো? জি স্যার। বাট এটা অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টের খুবই ক্লোজ। অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট উইথ দ্য মানে তোমার এটা জিওমেট্রি বা এখানে যেই ডাটা দেয়া আছে সেই ডাটা ইউজ করে অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টটা বের করা পসিবল না। এই জন্য আমরা হচ্ছে কি খুব ক্লোজ আরেকটা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আগের ম্যাথ যারা করছে তারা হচ্ছে এই জিনিসটা তারা ওইখানে খুব ভালোভাবে দেখানো আছে, ঠিক আছে? তো ওইটা আমাদের অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেশন করা পসিবল হয় না দেখে আমরা অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টের ক্লোজ, খুবই ক্লোজ আরেকটা ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে এই যে বি4 যেটা এই ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেশন করি। ওকে স্যার। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে তোমার থার্মাল ডিফরমেশন। আমাদের স্ট্রেনের লাস্ট টপিক হচ্ছে ইলাস্টিক স্ট্রেন এনার্জি, ঠিক আছে? ইলাস্টিক স্ট্রেন এনার্জি ফর ইউনিঅ্যাক্সিয়াল স্ট্রেস। ইলাস্টিক স্ট্রেন এনার্জিটা কি? যদি তুমি কোনো একটা ম্যাটেরিয়ালকে ডিফর্ম করো, ঠিক আছে? ডিফর্ম মানে হচ্ছে কি তার মধ্যে যদি তুমি স্ট্রেন অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের আগেই বলছি সে তার মধ্যে কিছু এনার্জি কি করে, এনার্জি স্টোর করে রাখে না? কি রাখে? ধরো তুমি জি স্যার। তুমি কোন কোন একটা স্যার ম্যাটেরিয়ালকে তুমি টানতেছো, ঠিক আছে? ধরো একটা স্টিলের বারকে তুমি হচ্ছে কি ডিফর্ম করতেছো, ঠিক আছে, টানতেছো। তো তুমি এই যে ডিফর্মেশনটা করতেছো, যে স্ট্রেনটা তার মধ্যে অ্যাপ্লাই করতেছো, সে ভিতরে এই স্ট্রেন এনার্জিটা হচ্ছে কি স্টোর করে রাখে। তো এই স্ট্রেন এনার্জিটা আসলে কতটুকু বা এই সেই স্ট্রেন এনার্জিটা কিভাবে ক্যালকুলেশন করা যায়, এটা হচ্ছে আমরা এই নেক্সট যে আমাদের যতটুকু অংশ আছে এখানে দেখব। প্রথমে হচ্ছে আমরা খুব সিম্পল ছোট একটা ডেরিভেশন দেখব, সেটা হচ্ছে যে ইলাস্টিক স্ট্রেন এনার্জি কিভাবে ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে? এটার একটা ফর্মুলা আছে। ফর্মুলা ডেরিভেশনটা খুবই সিম্পল ডেরিভেশন, 2-3 লাইনের ডেরিভেশন, আমি একটু পরেই দেখাচ্ছি। তার আগে তোমাদের হচ্ছে জাস্ট এখানে কয়েকটা লাইন আছে, এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি একটু তোমাদের পড়ে বলতেছি কারণ প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট। দেখো, এনার্জি আসলে কি? এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। এই ডেফিনেশনটা তো তোমরা ইন্টারে পড়ে আসছো, ঠিক আছে? যে এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক ইজ দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিস্টেন্স। এটা তো জানো। ওয়ার্ক যদি ডব্লিউ হয়, তাহলে ডব্লিউ কিন্তু আমরা কি লিখতে পারি? এফ ইন্টু ডি। এটা পড়ে আসছো না? ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটা মনে আছে? ইয়েস স্যার। ইয়েস আর স্যার। এখানে এনার্জি বলতে কি বোঝাচ্ছে? দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক ইজ কল্ড এনার্জি, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে লেখা আছে। সো আমরা যদি ধরো এই মানে বেসিক্যালি ওয়ার্ক মিনস হচ্ছে এনার্জি, ঠিক আছে? তো এখানে আমরা যদি এনার্জি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা হচ্ছে ফোর্স যদি জানি আর ডিস্টেন্স বা ডিফরমেশন যদি জানি, তাহলে হচ্ছে আমরা আসলে এনার্জি ক্যালকুলেশন করতে পারবো। তো এইগুলোই এখানে বলা আছে। দেখো এই যে এই দেখো, দ্য সলিড বডিজ দ্য স্ট্রেস আর মাল্টিপ্লাইড বাই দ্য রেসপেক্টিভ ফোর্সেস। আচ্ছা, ডিফরমেশনস আর ডিস্টেন্সেস এগুলো তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? দিস ইন্টারনাল ওয়ার্ক ইজ স্টোরড ইন ইলাস্টিক বডি অ্যাজ ইন্টারনাল ইলাস্টিক ডিফরমেশন। আর যেটা আরেকটু আগে বলছি যে তুমি যেই এনার্জিটা দিচ্ছ, ইউজ করতেছো, যেটা তোমার স্ট্রেন এনার্জি, সেটা হচ্ছে তোমার এই যে কোনো একটা ইলাস্টিক বডির মধ্যে কি স্টোরড থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা এই ইলাস্টিক স্ট্রেন এনার্জিটাই ক্যালকুলেশন করব, যে কতটুকু আসলে একটা বডির মধ্যে এই এনার্জিটা স্টোর থাকে, সেটা কিভাবে ক্যালকুলেশন করা যায়। এটা ক্যালকুলেশন করার জন্য দেখো আমরা একটু এই ফিগারটা দেখি। ধরো আমরা খুবই ইনফাইনাইটসিমাল একটা এলিমেন্ট নিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে? খুবই ইনফাইনাইটসিমাল, খুবই ছোট একটা এলিমেন্ট, যার এই দেখো এই যে এটা হচ্ছে কি সেই এলিমেন্টটা, এটা হচ্ছে তার এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্সটা হচ্ছে ডিএক্স, তারপর হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর তার লেংথ হচ্ছে ডিওয়াই, আর হচ্ছে কি তার জেড অ্যাক্সিস বরাবর লেংথ হচ্ছে ডিজেড, ঠিক আছে? মানে লেংথ, উইডথ এবং থিকনেসটা এখানে দেয়া আছে, ঠিক আছে? আমরা যে ছোট একটা এলিমেন্ট ধরো চিন্তা করতেছি, এখানে এক্সিস সিস্টেমটাও দেখানো আছে, যে এইদিকে এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এইদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে জেড অ্যাক্সিস। আচ্ছা, এখন
এই যেই ছোট এলিমেন্টটা আছে এটার উপরে এক্স ডিরেকশন বরাবর একটা স্ট্রেস কাজ করতেছে, ঠিক আছে? সেই স্ট্রেসটা হচ্ছে এখানে দেখানো আছে সিগমা এক্স, ঠিক আছে, সিগমা এক্স। তাহলে এক্স ডিরেকশন বরাবর ফোর্স কত, কে একজন বলো তো? ফোর্স কত হবে? স্ট্রেস ইনটু স্যার ডিফরমেশন। আমরা জানি কি স্ট্রেস সমান সমান কি, স্ট্রেস সমান সমান হচ্ছে ফোর্স বাই এরিয়া, এটা জানি না? Yes, তাহলে sir. এখন আমি যদি ফোর্স ক্যালকুলেশন করতে চাই, ফোর্স ইকুয়াল টু কি, স্ট্রেস ইনটু এরিয়া। Into area. তাহলে স্ট্রেস হচ্ছে সিগমা এক্স, ঠিক আছে, স্ট্রেস হচ্ছে সিগমা এক্স। তাহলে এরিয়া কত বলো, এই ফিগার দেখে বলো তো এরিয়া কত হবে? স্যার ডিওয়াই ডিএক্স। এরিয়া হচ্ছে dz সেই যে প্লেনের উপরে কাজ করতেছে, সিগমা এক্সটা যেই প্লেনের উপরে কাজ করতেছে সেই প্লেনের এরিয়া। তাহলে এই এতটুকু এরিয়া কত? dz dy. ইউআই ডিজেড। বুঝতে পারতেছো? এই সিগমা এক্স যতটুকু এরিয়ার উপরে কাজ করতেছে, ঠিক আছে, সেই এরিয়াটা কত? সেই এরিয়াটা হচ্ছে ডিজে, এই কি লিখতেছি দাঁড়ো, তোমরা শুনতেছো? হ্যালো? Yes, sir. আচ্ছা, তাইলে এখানে হচ্ছে এই এরিয়াটা কত হবে, ডিজেড ডিওয়াই। তাহলে ফোর্স সমান সমান কি হবে? ফোর্স সমান সমান কত, সিগমা এক্স ডিজেড Sir, সিগমা এক্স ডিওয়াই। ইনটু স্যার ডিভাইড ডিজেড। এতটুকু Dy, sir. বুঝছো? Yes, sir. আচ্ছা, এখন বলো যে এইটা হচ্ছে তোমার ফোর্স, আমরা এনার্জি ক্যালকুলেশন করতে চাচ্ছি। এনার্জি সমান সমান আমরা বলতেছি ওয়ার্ক ডান, ঠিক আছে, ওয়ার্ক ডান সমান সমান হচ্ছে আমার বলতেছি ফোর্স ইনটু ডিস্টেন্স, ফোর্স ইনটু ডিস্টেন্স বা ডিফরমেশন, ঠিক আছে, ডিস্টেন্স বা ডিফরমেশন। তো এই সিগমা এক্স এর জন্য কতটুকু ডিফরমেশন হবে সেটা আমরা কিভাবে বের করতে পারি? সিগমা এক্স এর জন্য কতটুকু ডিফরমেশন হবে? ডিফরমেশন মানে কি, ডিফরমেশন আমরা জানি স্ট্রেন সমান সমান কি, স্ট্রেন সমান সমান হচ্ছে ডিফরমেশন। The force into by ডিফরমেশনটা ধরো ডেল্টা দিয়ে লিখছি, ডেল্টা ডিভাইডেড বাই হচ্ছে অরিজিনাল লেংথ। অরিজিনাল লেংথ কত এখানে বলো তো, এক্স বরাবর লেংথ কত, তার অরিজিনাল লেংথ কত? স্যার ডিএক্স। ডিএক্স স্যার। ডিএক্স। ফাইন। আচ্ছা, তাহলে আমরা যদি ডেল্টা বের করতে চাই, ডেল্টা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এপসাইলন এক্স ডিএক্স, এটা লিখতে পারি। এটা লেখা যায়? তুমি যেহেতু সিগমা হ্যাঁ স্যার। এক্স মানে এক্স বরাবর যেহেতু স্ট্রেস অ্যাপ্লাই করতেছো, তার স্ট্রেনও কিন্তু এক্স ডিরেকশন বরাবরই হবে। বুঝতে পারতেছো? G, sir. মানে এক্সিয়াল স্ট্রেনটা আমরা ক্যালকুলেশন করতেছি, ঠিক আছে? তাহলে এখানে আমরা ডেল্টা ইকুয়াল টু এপসাইলন এক্স ডিএক্স লিখতে পারি। সো এখানে আলটিমেটলি তাহলে কি লেখা যায়, এই ইকুয়েশনটা কি লেখা যায়, সিগমা এক্স ডি জেড ডি ওয়াই ইন্টু হচ্ছে এপসাইলন এক্স ডিএক্স, এটা লিখতে পারি। এখান থেকে এটা লেখা যায়। ফোর্স তো আমরা বের করছি, তারপর হচ্ছে ডিস্টেন্স বা ডিফরমেশন যেটা, ঠিক আছে, ডিস্টেন্স মানে হচ্ছে এখানে ডিফরমেশন, এটা লেখা যায় না? জি স্যার। আচ্ছা, এই জিনিসটাই হচ্ছে দেখো এখানে লিখছে যে তোমার এখানে দেখো এই এখান থেকে দ্য ইন্টারনাল ইলাস্টিক স্ট্রেন এনার্জি, ঠিক আছে, ইন্টারনাল স্ট্রেন ইলাস্টিক স্ট্রেন এনার্জি ফর এন ইনফাইনাইটেসিমাল এলিমেন্ট, ঠিক আছে, সাবজেক্টেড টু ইউনিএক্সিয়াল স্ট্রেস। ইউনিএক্সিয়াল স্ট্রেস মানে কি, যে কোনো একটা এক্সিস বরাবর স্ট্রেস অ্যাপ্লাই করার কারণে তোমার যেই স্ট্রেন এনার্জিটা ডেভেলপ করতেছে, আমরা কি শুধুমাত্র এক্স এক্সিস বরাবরই স্ট্রেস অ্যাপ্লাই করতেছি।
অন্য এক্সিস গুলাতে কিন্তু কোনো স্ট্রেস দিচ্ছি না, ঠিক আছে? সো এটার জন্য যে ইলাস্টিক স্ট্রেন এনার্জি সেটা হচ্ছে ডি ইউ দ্বারা এক্সপ্রেস করছে। ডি ইউ ইকুয়াল টু আমরা জানি কি এনার্জি ইকুয়াল টু ফোর্স ইনটু ডিস্টেন্স, ঠিক আছে? ফোর্স ইনটু ডিস্টেন্স। সো এখানে দেখো জাস্ট ডিফারেন্সটা কোথায়, এই যে সিগমা এক্স ডি ওয়াই ডিজেড, আর এটা হচ্ছে তোমার ডিস্টেন্স, বাট এখানে একটা হাফ আছে, ঠিক আছে? এই যে এই জায়গাটা একটা হাফ আছে, এই হাফটা কোথা থেকে আসলো? আমাদের সাথে ওদের ডিফারেন্সটা কোথায় দেখো, এই যে আমরাও কি বের করছি, সিগমা এক্স ডি ডিজেড ডি ওয়াই এপসাইলন এক্স ডিএক্স। এই যে এখানে দেখো সিগমা এক্স ডি ওয়াই ডিজেড এপসাইলন এক্স ডিএক্স, এতটুকু ঠিক আছে, বাট এখানে একটা হাফ আসছে। কেন আসছে? এটা বেসিক্যালি এখানে আমরা যেই ফোর্সটা ইউজ করব এই ইকুয়েশনের জন্য সেটা বেসিক্যালি হচ্ছে অ্যাভারেজ ফোর্স। এই যে অ্যাভারেজ ফোর্স দেখো, এতক্ষণ আমি ক্যালকুলেশন করছি কি শুধু ফোর্স দিয়ে, বাট অ্যাকচুয়ালি ইলাস্টিক স্ট্রেন এনার্জি যখন ক্যালকুলেশন করতে হয় তখন অ্যাভারেজ ফোর্সটা নিতে হয়। অ্যাভারেজ ফোর্সটা কেন নিতে হয়? ধরো তুমি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা যদি খেয়াল করো একটু, এট টাইম টি ইকুয়াল টু 0 তোমার স্ট্রেস কত? এট টাইম টি ইকুয়াল টু 0 স্ট্রেস কত? স্যার 0। জিরো। স্ট্রেস 0। যদি তুমি জাস্ট এই যে এই ফিগারটা যদি খেয়াল করো, ধরো এই যে এই ফিগারটা, এখানে তোমার স্ট্রেস কত? 0। 0। এখানে ধরো একটা স্ট্রেস আছে, এখানে স্ট্রেসটা ধরো সিগমা এক্স এই জায়গায়, ঠিক আছে? তো তুমি যখন আসলে ফোর্স ক্যালকুলেশন করবা, এখানে ফোর্সটা কত? এখানে ফোর্সটা হচ্ছে কি 0, বা এখানে ফোর্সটা হচ্ছে ধরো এফ এক্স, এই জায়গার ফোর্সটা হচ্ছে ধরো এফ এক্স, এরকম কিছু একটা সামথিং। তো তুমি যখন আসলে এই স্ট্রেন এনার্জিটা ক্যালকুলেশন করবা, এভারেজ ফোর্স নিয়ে কাজ করতে হয়। তাহলে এভারেজ যদি করো এখানে, তাহলে তুমি কিভাবে করবা? এফ প্লাস এফ এক্স ডিভাইডেড বাই 2 করবা না? জি বুঝতে স্যার। পারতেছো? মানে ফোর্সটার অর্ধেক নিবা আর কি, ঠিক আছে? এভারেজ করবা এফ 0, এখানে যে এফ আছে আর এখানে যে এফ আছে, বেসিক্যালি তোমার এটা তো 0ই হবে। সো আলটিমেটলি তোমাকে আসলে কি করতে হবে, টোটাল যে ফোর্সটা পাইছো সেটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। এই যে এখানে এটাই করছে, যে এখানে যে হাফটা ইউজ করছে এটা বেসিক্যালি হচ্ছে এভারেজ ফোর্সের কারণে তোমার যে টোটাল যে ফোর্সটা আসছে সেটার 50% মানে অর্ধেক করে ফেলছে আর কি, এভারেজ ফোর্স। সো এখানে দেখো আলটিমেটলি এই ইকুয়েশনটা এর এর এখান থেকে এটা আসছে হাফ ইন্টু সিগমা এক্স এপসাইলন এক্স ডিএক্স ডিওয়াই ডিজেড, ডিএক্স ডিওয়াই ডিজেড সমান আবার কি লেখা যায়? এই ফিগার দেখে বলো, এই ফিগারে ডিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড সমান সমান কি? স্যার এরিয়া স্যার, এটা স্যার ভলিউম। স্যার ভলিউম। ভলিউম স্যার, Volume. সরি ভলিউম। ভলিউমটা হচ্ছে ডি ভি দ্বারা এক্সপ্রেস করছে, ঠিক আছে? তাহলে এখান থেকে এই জায়গায় আসছে দেখো হাফ ইন্টু সিগমা এক্স আগে ছিল, এপসাইলন এক্স আগে ছিল, এগুলা ছিল, যা শুধু ডি এক্স ডি ওয়াই ডিজেড এর এই রিপ্লেস করছে কি ভলিউম দ্বারা, ডিভি, ঠিক আছে? ওয়ার এই যে দেখো নিচে লেখা আছে ডিভি ইজ দা ভলিউম অফ দা এলিমেন্ট, মানে আমি যে ইনফাইনাইটসিমাল এলিমেন্টটা কনসিডার করতেছি সেই ইনফাইনাইটসিমাল এলিমেন্টের ভলিউম হচ্ছে ডিভি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখন আমি যদি দেখো স্ট্রেন এনার্জি স্টোরড ইন ইলাস্টিক বডি পার ইউনিট ভলিউম অফ দ্য ম্যাটেরিয়াল, আমি যদি পার ইউনিট ভলিউমের যদি স্ট্রেন এনার্জি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমি কি কি করব? পার ইউনিট, এটা হচ্ছে কি ধরো তোমার টোটাল যে ইনফাইনাইটসিমাল এলিমেন্ট সেই এলিমেন্টের কতটুকু স্ট্রেন এনার্জি আসছে, এবং তুমি যদি পার ইউনিটে বের করতে চাও এই ডি ইউ যেটা, এটা পার ইউনিট ভলিউমে বের করতে চাও, তাহলে তুমি এটাকে কি করবা? ভলিউম দিয়ে ডিভাইড করবা না? এই যে এটা এখানে জি এটাই স্যার। করছে দেখো, এই যে যে স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউমে কত, এই যে স্ট্রেন এনার্জি ইলাস্টিক স্ট্রেন এনার্জি স্টোরড ইন ইলাস্টিক বডি পার ইউনিট ভলিউম, এই যে পার ইউনিট ভলিউম এটা হচ্ছে ইউ নট দ্বারা এক্সপ্রেস করছে, ইউ নট ইকুয়াল টু ডি ইউ, এটা হচ্ছে তোমার কি এনার্জি ডিভাইডেড করছে হচ্ছে ভলিউম দিয়ে ডিভাইড করছে।
তাহলে এখান থেকে এই ইকুয়েশনটা আসবে। এটা কোথায় থেকে আসলো? ডিইউ সমান সমান কি আমরা এখানে আগেই বের করছি, দেখো ডিইউ সমান সমান হচ্ছে তোমার এই যে হাফ সিগমা এক্স ই এক্স এপসাইলন এক্স ডিভি। এটাকে জাস্ট শুধু কি ডিভি দ্বারা ডিভাইড করছে, তাহলে ডিভি দ্বারা যদি ডিভাইড করি আলটিমেটলি কি থাকবে, এটা থাকবে সিগমা এক্স এপসাইলন এক্স বাই 2। এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে, কমপ্লিকেটেড কিছু না। আচ্ছা, এখান থেকে আবার দেখো কোথায় আসছে, এই সিগমা এক্স এপসাইলন এক্স বাই 2। আমরা জানি সিগমা এক্স সমান, আমরা এই মডুলাস অফ ইলাস্টিসিটি সমান সমান আমরা কি জানি, স্ট্রেস বাই স্ট্রেন, এটা তো জানি, ঠিক আছে। মানে এখানে আমরা স্ট্রেস সমান সমান কি লিখতে পারি, ই এপসাইলন এক্স এটা লিখতে পারি। তাহলে এটা যদি আমরা এই এখানে এই এপসাইলন এক্স কোন ইকুয়েশনে, দেখো এই যে এটা যদি এখানে বসাই, সিগমা এক্স এর ভ্যালু যদি এখানে বসাই, তাহলে আলটিমেটলি আমি এটা পাবো। আবার এখান থেকে দেখো আবার কি লিখা যায়, এপসাইলন এক্স সমান সমান কি লিখা যায়, এপসাইলন এক্স সমান সমান লিখা যায় সিগমা এক্স বাই ই, এটাও লিখা যায়, ঠিক আছে। And এটাও যদি আমি এই ইকুয়েশনে বসাই, ঠিক আছে, কোনটা, এপসাইলন এক্স এর ভ্যালু যদি এই ইকুয়েশনে বসাই, তাহলে আমি কি পাবো, এটা পাবো সিগমা এক্স স্কোয়ার বাই 2e। জাস্ট হচ্ছে কি এই জাস্ট ভ্যালু গুলা বসাইছে, ঠিক আছে, এখানে তেমন কিছুই নেই। এখন এটা হচ্ছে কি একটা ইনফাইনাইটসিমাল এলিমেন্টের জন্য পার ইউনিট ভলিউমের স্ট্রেন এনার্জি কত। এখন যদি আমি টোটাল একটা ম্যাটেরিয়ালের জন্য যদি স্ট্রেন এনার্জি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমি কি করব, কি করব বলো, সামেশন করবো স্যার। মানে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে, দেখো এটা হচ্ছে টোটাল, যদি আমি একটা ম্যাটেরিয়ালের জন্য স্ট্রেন এনার্জি ক্যালকুলেশন করতে চাই, তাহলে হচ্ছে আমি এই যে সিগমা এক্স স্কোয়ার বাই 2e এটাকে হচ্ছে আমার ইন্টিগ্রেশন করতে হবে, ভলিউমের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে হচ্ছে আমি একটা টোটাল ম্যাটেরিয়ালের বা টোটাল একটা অবজেক্টের জন্য কতটুকু স্ট্রেন এনার্জি সেটা হচ্ছে পেয়ে যাব এই যে এই ইকুয়েশন দিয়ে। ঠিক আছে, এটা কমপ্লিকেটেড কিছু না, জাস্ট তোমরা দেখলেই বুঝবা, ঠিক আছে। জিনিসগুলা প্রত্যেকটা এখানে এক্সপ্লেন করে দেয়া আছে, তোমরা জাস্ট ফিগারটার সাথে যে এইগুলো একটু মিলিয়ে দেখো, ডিফিকাল্ট কিছু না। স্যার ওইদিকে কি স্যার ই ইজ ইকুয়ালস টু স্ট্রেস বাই স্ট্রেন লিখেছেন স্যার? কোনটা? স্যার যে ই ইজ ইকুয়ালস টু সিগমা এক্স হ্যাঁ, বাই, স্ট্রেস বাই স্ট্রেন, আচ্ছা। ঠিক আর আছে, স্যার এই যে স্ট্রেস বাই স্ট্রেন মানে এখান থেকে আমি কি সিগমা এক্স সমান সমান এই মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু এপসাইলন এক্স এটা লিখতে পারি। এটা এখানে কি করছে দেখো, দুইবার বসাই, মানে দুইটা ডিফারেন্ট। তুমি যদি সিগমা এক্স এর ভ্যালু বসাও তাহলে তুমি এটা পাবা, এই যে এটা পাবা, ঠিক আছে। আর তুমি যদি এপসাইলন এক্স এর ভ্যালু বসাও, এই যে পরের ইকুয়েশনটা যদি বসাও, এপসাইলন এক্স এর ভ্যালু যদি এখানে বসাও, তাহলে তুমি এটা পাবা। বুঝতে পারছো? আর স্যার ইন্টিগ্রেশনটা স্যার ভলিউমের সাপেক্ষে স্যার কেন করা হয়েছে? ভলিউমের সাপেক্ষে কারণ কি, আমরা যে এখানে এই এই ইয়েটা করছি, তোমার এই স্ট্রেন এনার্জিটা ক্যালকুলেশন করছি, ওইটা তো পার ইউনিট ভলিউমের জন্য। এই যে এটা ইউ নট যেটা বের করছি, এটা কি যে পার ইউনিট ভলিউমের জন্য ক্যালকুলেশন করছি না। তো তুমি যদি এখন জি স্যার। টোটাল এনার্জিটা বের করতে চাও, তাহলে হচ্ছে তুমি কি ইন্টিগ্রেশন পার ইউনিট ভলিউমে করছো, তাহলে কি এখন টোটালটার জন্য করলে কি টোটাল ভলিউমের সাপেক্ষে করতে হবে না। জি স্যার, এই জন্যই হচ্ছে টোটাল ভলিউমের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটা দিয়ে একটা ম্যাথ আছে, খুব সিম্পল একটা ম্যাথ, যেটা হচ্ছে আমাদের আসলে স্ট্রেইনের লাস্ট ম্যাথ এক্সাম্পল 5। এটাই আমাদের আজকে ক্লাসের লাস্ট টপিক, ঠিক আছে। আর এরপরে হচ্ছে আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, নেক্সট ক্লাসগুলো থেকে আমরা ওইগুলো শুরু করব, ঠিক আছে। এই ম্যাথটা একটু দেখো, এটার পরে হচ্ছে আমি ক্লাসটা শেষ করে দিব আর কি। এখানে দেখো কি বলা আছে, আচ্ছা এখানে বলা আছে দেখো, টু ইলাস্টিক বার whose proportions are shown in figure 2.38। এখানে
ফিগার 2.38-এ দুইটা ইলাস্টিক বার দেয়া আছে, ঠিক আছে, এবং দুইটা বারে দেখো এখানে লেংথ দেয়া আছে, টোটাল লেংথ হচ্ছে, এটা হচ্ছে বার এ, বার এর ক্রস সেকশন হচ্ছে এই ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, আর লেংথ হচ্ছে এল, এটা দেয়া আছে। আচ্ছা, আর বার বি যেটা মানে সেকেন্ড যে বার, সেকেন্ড বারের মধ্যে তোমার এই যে এতটুকু অংশের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে কি 2a, আর এই এতটুকু বারের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, আর তাদের রেসপেক্টিভ হচ্ছে লেংথ দেয়া আছে, ঠিক আছে। তো দুইটা ইলাস্টিক বার are to absorb the same amount of energy delivered by the axial forces, দুইটা বারই সেম অ্যামাউন্টের এনার্জি অ্যাবজর্ব করবে, ঠিক আছে, মানে হচ্ছে তোমার স্ট্রেইন এনার্জি সেম। এটা যদি 1 নাম্বার বার হয় তাহলে 1 নাম্বার বারের স্ট্রেইন এনার্জি যদি U1 হয়, ঠিক আছে, U1 ইকুয়াল টু U2। 2 নাম্বার বারের স্ট্রেইন এনার্জি যদি U2 হয় তাহলে এখানে যেটা বলছে U1 ইকুয়াল টু U2 হবে, মানে দুইটা বারই সেম অ্যামাউন্টের এনার্জি অ্যাবজর্ব করে, ঠিক আছে। আচ্ছা, নেগলেক্টিং স্ট্রেস কনসেন্ট্রেশন, কম্পেয়ার দ্য স্ট্রেসেস ইন টু বার্স, দ্য ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, ক্রস সেকশনাল এরিয়া এবং লেংথ তো দেয়াই আছে ফিগারের মধ্যে। আমাদের এখানে যেটা করতে বলছে, ধরো 1 নাম্বার বারের স্ট্রেস যদি সিগমা 1 হয়, ঠিক আছে, আর 2 নাম্বার বারের স্ট্রেস যদি সিগমা 2 হয়, তাহলে সিগমা 1 এবং সিগমা 2 এর রেশিও বের করতে বলছে, কম্পেয়ার করতে বলছে দুইটার মধ্যে, ঠিক আছে। কোশ্চেনটা বুঝছো? দুইটা বার দেয়া আছে, দুইটা বারেরই এনার্জি সেম, ইলাস্টিক স্ট্রেন এনার্জি সেম, ঠিক আছে। এখন আমাদের কম্পেয়ার করতে বলছে যে দুইটা বারের স্ট্রেসের রেশিও কত হবে, ঠিক আছে। এই যে কম্পেয়ার দ্য স্ট্রেসেস ইন টু বার্স। তো এটা কিভাবে করতে পারি দেখো, আমরা যদি 1 নাম্বার যে বার আছে, প্রথম যে বারটা, সেই বারের যদি স্ট্রেন এনার্জি U1 ক্যালকুলেশন করতে যাই, আমরা জানি কি U1 সমান সমান কি হবে, এই যে আরেকটু আগে এই ডেরিভেশনটা এটাই করে আসছিলাম, যে সিগমা স্কোয়ার, ঠিক আছে, সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই 2e ডিভি। এখানে এই যে এই ইকুয়েশনটা যেটা ছিল, ঠিক আছে, এটা যেহেতু 1 নাম্বার বার, 1 নাম্বার বারের স্ট্রেসটা হচ্ছে আমরা বলতেছি সিগমা 1, এই জন্য হচ্ছে এখানে সিগমা 1 দেওয়া হয়েছে, স্যার ঠিক আছে। বলো, স্যার এখানে আপার লিমিট কি হবে স্যার এখানে ইন্টিগ্রেশনে? এখানে এই জায়গায় জি স্যার। এখানে আপার লিমিট লোয়ার লিমিট নেই, এটা হচ্ছে ভলিউমের সাপেক্ষে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন করতে হবে উইথ রেসপেক্ট টু ভলিউম, ঠিক আছে। এই ওটাই জন্য বুঝেছি এখানে স্যার। বিটা দেয়া হয়েছে, এটা না দিলেও কোনো সমস্যা ছিল না, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, এখানে দেখো, তাহলে এটাকে এখানে তোমার যে স্ট্রেসটা সিগমা 1, এটা কনস্ট্যান্ট, মডুলাস অফ ইলাস্টিসিটি কনস্ট্যান্ট, তাহলে আমরা যদি আসলে এই ডিভি এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা কি পাবো বলতো, এই যে টোটাল এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো, স্যার ভলিউম। ভলিউম পাবো, ঠিক আছে। তো এই 1 নাম্বার বার যেটা 1 নাম্বার, এখানে একটু ভুল আছে দেখো, এটা হচ্ছে সিগমা 1 হবে, এটা তোমাদের এই ইয়ের মধ্যে কারেকশন করে নিও, এটা হচ্ছে সিগমা 1 স্কোয়ার হবে এখানে, এই যে সিগমা 1 স্কোয়ার। আচ্ছা, তাহলে ভলিউম যদি করি, এই এই বারটার ভলিউম কত হবে, 1 নাম্বার বারের ভলিউম, স্যার এ ফিগার ইন্টু দেখে কি এল। বলে, ক্রস সেকশনাল এরিয়া ইনটু হচ্ছে এল, এই যে দেখো এটা হচ্ছে তার ভলিউম, ঠিক আছে। মানে শর্টকাটে লিখছে আর কি জিনিসগুলা, ধরো ইন্টিগ্রেশন করে এটা ইন্টিগ্রেশন করলে ভলিউম পাবে, সরাসরি ভলিউমটাই লিখে দিছে এ ইনটু এল। কারণ অনেকে চিন্তা করতে পারো যে সরাসরি এটাকে ইন্টিগ্রেশন করলে এ এল কিভাবে আসে, ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে এ এল আসে না, এটাকে ইন্টিগ্রেশন করলে তোমার ভলিউম আসবে ভি, ঠিক আছে, সেই ভিটাই হচ্ছে এখানে লেখা হয়েছে। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে তাহলে 1 নাম্বার বারের ইলাস্টিক স্ট্রেন এনার্জি, এটা সিগমা 1 স্কোয়ার ডিভাইডেড বাই 2e ইন্টু এ ইন্টু এল। আচ্ছা, এখন আমরা যদি 2 নাম্বার বারটা দেখি, সেকেন্ড যে বার, সেকেন্ড বারের মধ্যে তোমার ক্রস সেকশনাল এরিয়া এবং ভলিউমের কিন্তু ডিফারেন্স আছে না, সেকেন্ড বারের মধ্যে এটা এই এতটুকু অংশের যেই ভলিউম,
আর এই এতটুকু অংশের যে ভলিউম, দুইটার ভলিউম কি সেম? না স্যার। 1 নাম্বার বারের জন্য কিন্তু সেম ছিল, ঠিক আছে, এই জন্য হচ্ছে এক স্টেপেই আমরা করে ফেলছি। বাট 2 নাম্বার যে বারটা, এই বারের জন্য কিন্তু এই এতটুকু অংশের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 2a আর লেংথ হচ্ছে 3/4 ইন্টু এল। আর এই নিচের এতটুকু অংশের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে a আর লেংথ হচ্ছে 1/4 এল। সো এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে দুইটা আলাদা আলাদা পার্টে ভাগ করে এটা করতে হবে, ঠিক আছে। তো আপার পার্ট বা লোয়ার পার্ট, আপার পার্ট লোয়ার পার্ট এইভাবে করে হচ্ছে আমরা এটার জন্য, এই টোটালটার জন্য ইলাস্টিক স্ট্রেন এনার্জিটা বের করব, ঠিক আছে। তো এইখানে দেখো U2 যেটা এইখানে এটাই করছে। প্রথমে হচ্ছে লোয়ার পার্টের জন্য, দেখো এটা হচ্ছে লোয়ার পার্টের জন্য করছে এতটুকু, আর এই পাশেরটা হচ্ছে আপার পার্টের জন্য, ঠিক আছে। তো লোয়ার পার্টের জন্য দেখো, লোয়ার পার্টের জন্য যে স্ট্রেসটা, ঠিক আছে, এখানে যে স্ট্রেসটা লোয়ার পার্টের, এটা ধরছে হচ্ছে সিগমা 2, ঠিক আছে, এখানের স্ট্রেসটা। আচ্ছা, তাহলে এখানে স্ট্রেসটা যদি সিগমা 2 হয়, এখানে স্ট্রেস কত হবে কেউ বলতে পারবা? আমার কোশ্চেনটা কি বুঝছো? স্যার আরেকবার স্যার। নিচের এই এতটুকু অংশের জন্য স্ট্রেস বলতেছে সিগমা 2, ঠিক আছে। তাহলে উপরের এই এই অংশটার জন্য কি সিগমা 2 হবে? না স্যার। কেন চেঞ্জ হবে কেন? স্যার এখানে লেন্থে ডিফারেন্স আছে স্যার, এই কারণে। স্ট্রেস কি লেংথের কারণে চেঞ্জ হয়? স্যার এরিয়া, না স্যার স্যার, এরিয়াটা এরিয়া। এরিয়ার কারণে চেঞ্জ হয়, ঠিক আছে। দেখো এখানে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে a আর এখানে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 2a। তাহলে এখানের এই জায়গায় স্ট্রেস যদি মানে লোয়ার পার্টের স্ট্রেস যদি সিগমা 2 হয়, তাহলে আপার পার্টের স্ট্রেস কত হবে কেউ একজন বলো তো? স্যার সিগমা 2/2। বুঝে বলতেছো? স্যার অর্ধেক হবে। অর্ধেক হবে, কারণ কি, যদি ক্রস সেকশনাল এরিয়া বেড়ে যায় তার মানে আমাদের স্ট্রেস কি কমে যাবে, ঠিক আছে। এখানে যে ক্রস সেকশনাল এরিয়া এখানে হচ্ছে a আর উপরে হচ্ছে 2a, তার মানে এখানে যদি সিগমা 2 হয় তাহলে উপরে হয়ে যাবে তার কি অর্ধেক, এজন্য সিগমা 2/2। এটা বুঝছো? Yes, Yes. sir. আচ্ছা, তো এই এই জিনিসটাই জাস্ট এখানে করছে দেখো, আর এখানে তেমন কোনো চেঞ্জ নাই। এই লোয়ার পার্টের জন্য তোমার স্ট্রেসটা হচ্ছে সিগমা 2 এই রাখছে, সিগমা 2²/2e। এটা হচ্ছে তোমার লোয়ার পার্টের জন্য, এই যে জাস্ট আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলার বাকি অংশটা। আর এখানে দেখো এখানে স্ট্রেসটা কি লিখছে, সিগমা 2/2 স্কোয়ার, ঠিক আছে, আপার পার্টের জন্য সিগমা 2/2 স্কোয়ার / 2e, বাকিটা হচ্ছে জাস্ট ওই ফর্মুলার বাকি অংশটা। সো এখানে হচ্ছে আমাদের আলটিমেটলি কি করতে হবে, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা হচ্ছে কি লোয়ার পার্টের ভলিউম। তাহলে লোয়ার পার্টের ভলিউমটা কত, ফিগার দেখে বলো তো, লোয়ার পার্টের ভলিউম কত? 1/4 ইন্টু এল ইন্টু এ, যে লোয়ার পার্টের ভলিউম, জি স্যার। ঠিক আছে, ওইটাই এখানে লিখছে দেখো, এই 1/4 ইন্টু এ ইন্টু এল, সরাসরি লিখে দিছে আর কি al/4, ঠিক আছে। আর এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে এখানে কি বসাইতে হবে, আপার পার্টের ভলিউম। তাহলে আপার পার্টের ভলিউম হচ্ছে এই যে এটা, ঠিক আছে, 2a হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া আর 3/4 এল হচ্ছে তার লেংথ। তাহলে এটা হচ্ছে আপার পার্টের ভলিউম, ঠিক আছে, এটা হচ্ছে আপার পার্টের ভলিউম আর এটা হচ্ছে লোয়ার পার্টের ভলিউম, ঠিক আছে। মডুলাস অফ ইলাস্টিসিটিতে কোনো চেঞ্জ থাকবে না, শুধু চেঞ্জ হচ্ছে কোথায়, স্ট্রেসে। লোয়ার পার্টের যে স্ট্রেস তার থেকে আপার পার্টের স্ট্রেসটা হচ্ছে কি অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখো এইটা তুমি যোগ বিয়োগ করে এটা পাবা, সিগমা 2 স্কোয়ার/2e 5/8a ইন্টু এল, এটা হচ্ছে U2। তো আমরা একটা কোরিলেশন অলরেডি আমাদের বলা আছে যে স্ট্রেন এনার্জি দুইটা বারের জন্যই সেম, ঠিক আছে। সো এখানে আমরা কি লিখতে পারি, U1 = U2 এটা লিখতে পারি। সো U1 এর ভ্যালুটা এখানে বসাইছে, U2 এর ভ্যালুটা এখানে বসাইছে, ঠিক আছে। দেখো এখানে সিগমা 1 আছে আর সিগমা 2 আছে, আমাদের বেসিক্যালি কিন্তু এটাই বের করতে বলছে যে সিগমা 1 সিগমা 2 এর রেশিওটা কত, ঠিক আছে।
সো আলটিমেটলি এগুলা দেখো একটার সাথে আরেকটা কাটা চলে যাবে, আলটিমেটলি এখানে এই যে তুমি এরকম একটা ইকুয়েশন পাবা, সিগমা 2/σ1 ইকুয়াল টু সিগমা 2 ইকুয়াল টু 1.265 সিগমা 1। ঠিক আছে, আবার এটা তুমি চাইলে সিগমা 1 ইকুয়াল টু, এটাও তুমি এভাবেও এক্সপ্রেস করতে পারো, সিগমা 1 ইকুয়াল টু সামথিং বাই সামথিং, ধরো এক্স বাই সিগমা 2, এই ফরম্যাটও আসতে পারে। যেই ফরম্যাটই আসুক, ঠিক আছে, মানে অ্যান্সারটা দুইটা হইতে পারে। ঠিক আছে, তো এখানে জাস্ট হচ্ছে কি দুইটাকে সিগমা 1 এবং সিগমা 2 কে কম্পেয়ার করতে বলছে। সো আসলে আমাদের সিগমা 2 টা হচ্ছে কি 1.265 টাইমস অফ সিগমা 1। আচ্ছা দেখো এখানে তোমরা এই ম্যাথটা আর একটু দেখো, কোথাও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে একটু আমাকে জিজ্ঞেস করে ক্লিয়ার হয়ে নাও। আমি একটু একটু 30 সেকেন্ড একটা ব্রেক নিচ্ছি। আচ্ছা দেখো কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। এখানে পরীক্ষার মধ্যে যদি ম্যাথ আসে তাহলে কি টাইপের ম্যাথ আসবে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ধরো এখানে যে এল, এ, টু এ এরকম এই সিম্বলিক আকারে দেয়া আছে, এরকম না দিয়ে, এরকম না এসে তোমাকে অথবা সরাসরি লেংথটা বলে দিতে পারে। ঠিক আছে, যে লেংথ এত মিলিমিটার বা ক্রস সেকশনাল এরিয়া এত মিলিমিটার। ঠিক আছে, বা দুইটা বারের মডুলাস অফ ইলাস্টিসিটি আলাদা আলাদা দিতে পারে। ধরো এটা এটা বললো যে এটা স্টিলের বার, আর এটা বললো অ্যালুমিনিয়ামের বার। ঠিক আছে, স্টিলের বারের মডুলাস অফ ইলাস্টিসিটি দিয়ে দিল, অ্যালুমিনিয়াম বারের মডুলাস অফ ইলাস্টিসিটি দিয়ে দিল। ঠিক আছে, তোমার অন্যান্য যে ভ্যালুগুলা এল স্পেসিফিকলি বলে দিল ভ্যালু। তো সেই ক্ষেত্রে তোমাকে যদি দুইটা বারের স্ট্রেস কম্পেয়ার করতে বলে, তো সেটা কি বের করতে পারবা না? বুঝতে পারতেছো ভেরিয়েশনটা কিভাবে আসতে পারে? এখানে যা সিম্বল দেয়া আছে, সিম্বল না দিয়ে তোমাকে সরাসরি অথবা ভ্যালু দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এইরকমই দেখা গেছে যে সেম হুবহু ম্যাথ ভ্যালু দিয়ে দিছি। ঠিক আছে, মানে ক্লিয়ারেন্স কোশ্চেনের মধ্যে ভ্যালু দিয়ে দিছি, এ এ 2a না দিয়ে ধরো অথবা 500 মিটার স্কোয়ার দিয়ে দিছি, মিলিমিটার স্কোয়ার দিয়ে দিছি, এটা অথবা 250 মিলিমিটার স্কোয়ার দিয়ে দিছি, লেংথ গুলো হচ্ছে তোমার কি মিলিমিটারে দিয়ে দিছি, বাট দেখা গেছে যে অ্যান্সার করতে পারে নাই, এরকম হয়েছে। ঠিক স্যার আছে, মডুলাস অফ ইলাস্টিসিটির ব্যাপারে স্যার কি বললেন স্যার? মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে কি দুইটা বারের জন্য যদি আলাদা আলাদা হয়, ধরো হচ্ছে তোমার এই প্রথম বারের জন্য মডুলাস অফ ইলাস্টিসিটি, ধরো আমি বললাম ফার্স্ট বারটা স্টিল, তাহলে এই যে প্রথমবারের জন্য তুমি যে এই স্ট্রেন এনার্জি ক্যালকুলেশন করছো, এখানে যে এখানে হচ্ছে কি স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি বসাবা। ঠিক আছে, আর যদি ধরো আমি বলি যে সেকেন্ড যে বারটা আছে সেই বারটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের। ঠিক আছে, তাহলে তোমাকে অ্যালুমিনিয়ামের মডুলাস অফ ইলাস্টিসিটি অবশ্যই বলে দিব। সো তুমি এই যখন সেকেন্ড বারের জন্য স্ট্রেন এনার্জি ক্যালকুলেশন করবা, তখন তুমি এখানে কি অ্যালুমিনিয়ামের মডুলাস অফ ইলাস্টিসিটি বসাবা। বুঝতে পারছো? জি স্যার। আবার এমনও হইতে পারে যে সেকেন্ড বারটা দেখো, এই সেকেন্ড বারের মধ্যে উপরের অংশ আমি বলতে পারি যে উপরের অংশ স্টিল আর নিচের অংশ অ্যালুমিনিয়াম, তাহলে চেঞ্জ হবে কোথায়? কোথায় চেঞ্জ হবে? এই যে এই উপরের অংশের জন্য যে তুমি স্ট্রেন এনার্জি ক্যালকুলেশন করছো, এখানে দুইটা আলাদা আলাদা পার্ট ছিল না, এই যে লোয়ার পার্ট এবং আপার পার্ট। তো তুমি কি যেটা হচ্ছে লোয়ার পার্টের জন্য লোয়ার পার্টের মডুলাস অফ ইলাস্টিসিটি ইউজ করবা, আর আপার পার্ট যেটা এটা যদি ডিফারেন্ট ম্যাটেরিয়াল হয় তাহলে সেখানে আপার পার্টের মডুলাস অফ ইলাস্টিসিটি ইউজ করবা। বুঝতে পারছো? এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখো, যে তোমাকে আসলে কি তোমার ফুল যেই ম্যাথ, সেই ম্যাথে যে ম্যাটেরিয়াল, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের মডুলাস অফ ইলাস্টিসিটি কিন্তু সেম নাও থাকতে পারে। ঠিক আছে, দেখো এই এই ম্যাথ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করো। ঠিক আছে, এখানে ইন্টিগ্রেশন সাইন দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, এটা জাস্ট হচ্ছে প্রত্যেকটা কেসেই দেখবা এটা ভলিউম হবে। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি।